আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলে ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য তোমাকে চাই গল্পের পার্ট 3। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করি। আর গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনটি অন করে রাখবা, যাদের নেক্সট পার্ট সারার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। তো চলো গল্পটি শুরু করা যাক। বাবা বলল, সৌরভের সাথে নীরার বিয়েটা দিতে বারণ করেছি, তাও তুমি দিয়েছ, এবার বোঝো। সবার সাথে সবার মিলন হয় না, আর নীরার সাথে সৌরভের ছোট থেকেই সমস্যা, তাও তুমি বিয়ে দিয়েছ। এখন ওর চাকরি চলে গেছে, এখন তো বুঝতে পারছো নীরা যে সৌরভের জন্য শরীর দশা হয়ে আসছে। বাবার কথাগুলি নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা বলল, নীরা তুই অফিসে যা, আর সৌরভ তুই নীরাকে বাইকে করে নামিয়ে দিয়ে আয়। বাবা বলল, তাও তুমি নীরার হয়ে কথা বলবে? মা বলল, দেখো চাকরি চলে গেছে, চাকরি আবার পাবে, কিন্তু নীরা আর সৌরভের মধ্যে যে বিয়ের সম্পর্কটা সেটা তো শেষ করতে পারবো না। সৌরভ তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি বলে ঘরে গিয়ে বাইকের চাবিটা নিয়ে আসলাম। তারপর বাইক বের করেছি। নীরা এসে বসেছে, তবে আজ কোনো গ্যাপ রাখিনি, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসেছে। নীরার এমন কাজ দেখে আমি কিছুটা অবাক হলাম। নীরাকে নিয়ে ওর অফিসের সামনে এসে নামিয়ে দিয়েছি। আজ ভার্সিটিতে গিয়ে 2টা ক্লাস করেছি, মনটা কেমন জানি ভালো লাগছে। সন্ধ্যার দিকে গিয়ে নীরাকে অফিস থেকে নিয়ে এসেছি। আজ নীরার সাথে তেমন কোনো ঝগড়া করিনি। রাতে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, সৌরভ এসব পার্ট টাইম চাকরি না করে আমার সাথে দোকানে কিছুটা সময় দিলেও তো পারিস। মা বলল, হ্যাঁ তোর বাবা যা বলেছে সেটাই কর, এসব চাকরি করার কোনো দরকার নেই। আমি বললাম, এসব দোকান করা আমার কাছে বিরক্তিকর লাগে। বাবা বলল, এটা তো বিরক্তিকর লাগবে, আগামীকাল থেকে তুই আমার সাথে দোকানে বসবি, এসব চাকরি বাকরি করার দরকার নেই। মা বলল, ঠিক আছে বসবে, এত রাগ করার দরকার নেই। আমি বললাম, ঠিক আছে যাব, বলে উঠে যেতেছি। তখনই মা বলল, সৌরভ তুই আমার সাথে আয়, বলে মা উঠে গিয়ে আমার হাতটা ধরে বাইরে নিয়ে চলে আসলো। মা বলল, সৌরভ তুই সত্যি করে বলবি নীরাকে মন থেকে বউ হিসেবে মেনে নিয়েছিস তো? আমি চুপ হয়ে আছি। তখনই মা আবার বলল, সৌরভ নীরা আমার জন্য লাকি কেন জানিস? কারণ আমি নীরাকে মন থেকে ভালোবাসি, আর নীরাও আমাকে মন থেকে ভালোবাসে। তুই নীরাকে মন থেকে মেনে নিস, তাহলে দেখবি নীরাও তোর জন্য লাকি হয়ে আসবে। আমি বললাম, ঠিক আছে মা, আমি চেষ্টা করে দেখব। বলে ঘরে এসে চেয়ে দেখি নীরা খাটের উপর শুয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বলি, কি হলো, আজ তুমি খাটের উপর শুয়ে আছো কেন? নীরা বলল, এখন থেকে আমিও খাটের উপর থাকবো, যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তুমি নিচে শুয়ে পড়ো। আমি বললাম, বুঝতে পারছি মা তোকে কিছু বলেছে যার কারণে এমন করছো, তবে শোনো, আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না। নীরা বলল, সেটা তোমার ব্যাপার, তবে আমি আজ থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম। তোমাকে এতটা ভালোবাসবো যতটা ভালোবাসা তুমি কল্পনাও করতে পারবে না। আমি বললাম, হঠাৎ করে আমাকে ভালোবাসবে বলছো, তার মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে? তখনই নীরা শোয়া থেকে উঠে বলে। নীরা বলল, আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো কাউকে কোনোদিন ভালোই বাসিনি। আমি বললাম, ছি, তুমি এমন মিথ্যা কথা বলতে পারলে? নীরা বলল, দেখো ভালো হবে না কিন্তু, আমি কাউকে ভালোবাসি না, আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। তখনই আমার মোবাইল বের করে নীরার হাতে দিয়ে ভিডিওটা দেখিয়ে বলি। আমি বললাম, তাহলে এটা কি মিথ্যা? নীরা ভিডিওটা দেখে আমার দিকে তাকিয়ে বলে। নীরা বলল, তার জন্যই তুমি আমার সাথে এমন করছো। আমি বললাম, শোনো, নিজেকে এতটা সত্যি সাবিত্রী আমার কাছে জানাতে আসবে না। আমি জানি তুমি বলবে, বিশ্বাস করবে না, যার কারণে আমি ভিডিওটা করে রেখেছি। নীরা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েছে। তখন আমি বলি, এখন কোনো কথা বলছো না কেন? কি হলো, সবকিছু ফাঁস হয়ে গেছে যার কারণে এখন একদম চুপচাপ হয়ে গেছো, তাই না? নীরা বলল, দেখো আমি মিথ্যা বলি না, বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এখন যতই বলবো ততই তুমি আমাকে অবিশ্বাস করবে, কারণ তুমি আমাকে দেখেছো আমি একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছি, আর ছেলেটা আমার হাত ধরেছে। আমি বললাম, সব চোর ধরা বললে এমন কথাই বলবে। শোনো, তুমি আমাকে যা কিছুই বলো, এতে করে আমি তোমার কথা বিশ্বাস করছি না। আগামীকাল থেকে তুমি একা একা অফিসে যাবে, মা যদি বলে তাহলে তোমাকে মেন রাস্তায় নামিয়ে দিয়ে আসবো, সেখান থেকে তুমি রিক্সায় চলে যাবে। যদি আমার কথা না শোনো তাহলে আমি মাকে ভিডিওটা দেখিয়ে দিব। নীরা বলল, ঠিক আছে তাই হবে, তুমি এর জন্য আফসোস করবে আমি বলে দিলাম। এটা বলে নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে, আর আমি খাটের উপর শুয়ে পড়েছি। সকালে উঠে নীরা নিজের মতো করে ফ্রেশ হয়েছে, আমিও আমার মতো করে ফ্রেশ হয়ে নাস্তা করে নীরাকে নিয়ে মেন রাস্তায় নামিয়ে দিয়ে আসলাম। যখনই নীরা রিক্সা করে চলে গেছে, আমি কিছুক্ষণ ঘুরে ভার্সিটিতে গিয়ে কিছু ক্লাস করে আবার দোকানে এসে বসেছি। বাবা বলল, সৌরভ তুই দোকানে বস, আমি কিছু মাল সামানা কিনে আনি মার্কেট থেকে। আমি বললাম, ঠিক আছে। বাবা চলে গেছে।
আমি এবার দোকানে প্রথম বসিনি, আমি আগেও মাঝে মাঝে দোকানে বসতাম, আর তার কারণে কোন মাল কোথায় রাখা আছে সেটা আমি খুব ভালো করে জানি। বিকালটা ভালোই কেটেছে। সন্ধ্যার পর বাবা এসে বলল, সৌরভ তুই নীরাকে আনতে যা, পরে আবার তোর মায়ের কাছে নালিশ করবে। আমি বললাম ঠিক আছে। আমি বের হয়েছি নীরাকে আনার জন্য। মেন রাস্তায় এসে বসে আছি, নীরার আসার কোনো নাম নেই। আরো কিছুক্ষণ অপেক্ষা করে নীরার অফিসের সামনে গেলাম, তখন চেয়ে দেখি মহারানী বসে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলে, এত দেরি করলে কেন? আমি বললাম, আমি দেরি করেছি মানে? তুমি এখানে বসে আছো কেন? তোমাকে তো বলেছিলাম রিক্সা করে চলে যেতে। নীরা বলল, এখন থেকে প্রতিদিন তুমি আমাকে অফিসে নিয়ে আসবে, আমি রিক্সা করে যেতে পারবো না। আমি বললাম, এতদিন তো নিজে নিজে এসেছো আর গেছো, এখন যেতে পারবে না কেন শুনি? নীরা বলল, আগে বাইকে উঠে বসি, তারপর বলছি। বলে নীরা বাইকের পেছনে উঠে বসেছে। আমি বাইকের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তখন নীরা আমাকে শক্ত করে ধরেছে। আমি বুঝতে পারছি নীরা ভয় পাচ্ছে, তাই স্পিড কমিয়ে দিয়েছি। তখন নীরা বলল, জানতে চাইলে না কেন একা একা যেতে পারবো না? আমি বললাম, হ্যাঁ বলো। নীরা বলল, এখন তো আমার বর আছে, উনি থাকতে আমি একা একা যাব কেন? আমি বললাম, দেখো নীরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, তোমার মুখ দেখে বের হলে আমার সারাটা দিন মাটি হয়ে যায়। নীরা বলল, আজ তোমার কোন ক্ষতি হয়েছে? আমি বললাম, মানে? নীরা বলল, মানে আজ সকালে তো আমার সাথেই বের হয়েছ, আজ কি তোমার কোনো ক্ষতি হয়েছে? নীরার কথাটা শুনে একটু চিন্তা করছি, আর মনে মনে ভাবছি, সত্যি তো আজ তো কোনো রকম ক্ষতি হয়নি, এর কারণ কি? তখন নীরা বলে, কি হলো বলো না যে? আমি বললাম, যা ক্ষতি করার তা তো আগেই করে রেখেছ, এখন একটা ক্ষতি করার বাকি আছে, সেটা হলো আমি মরে গেলেই তোমার শান্তি হবে। নীরা বলল, আমার আগে তোমার মৃত্যু হবে না, আর এত তাড়াতাড়ি মরতে চাও কেন? এখনো তো কিছুই দেখোনি। আমি বললাম, জীবনে যা দেখেছি এতই যথেষ্ট, নতুন করে আর কিছু দেখার দরকার নেই। বাড়িতে এসেছি, এবার কষ্ট করে নামো। নীরা নেমেছে। আমি বাইক রেখে রুমে গিয়ে ফ্রেশ হতে যাব, তখনই নীরা দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। নীরা, এই নীরা, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। নীরা দরজা খুলেছে, তখন ওর দিকে তাকিয়ে আছি, আর আমার চোখ বড় বড় হয়ে গেছে। নীরা বলল, কি মন ভরেছে নাকি আরো কিছু দেখবে? আমি বললাম, থাক, আর কিছু দেখার দরকার নেই। নীরা মুচকি এসে দরজাটা লাগিয়ে দিয়েছে, শাওয়ার নিচ্ছে, আর আমি এখনো বসে চিন্তা করছি কি দেখেছি। কিছুক্ষণ পর নীরা বের হয়ে এসেছে, তখনই দেখে আমি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলছি। তখনই নীরা মায়ের কাছে গিয়ে বলল, খালামণি, আমি একটু আমার অফিসের কলিগের গায়ে হলুদের অনুষ্ঠানে যাব, কিন্তু সৌরভ রাজি হচ্ছে না, তুমি একটু ওকে বলবে? মা বলল, কি হারামজাদা তোকে বারণ করেছে? তবে রে, বলেই যাচ্ছে। তখনই বলে, আচ্ছা নীরা, তোকে আমি যা বলেছি তুই কি সেটাই করেছিস? নীরা বলল, হ্যাঁ। তবে মনে হচ্ছে তোমার আইডিয়াটা কাজে আসবে। মা বলল, হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তখনই নীরাকে সাথে নিয়ে মা এসেছে। আমি মোবাইল গেম খেলতেছি আর হাসতেছি। তখনই মা এসে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গিয়ে বলে, সৌরভ, নীরা তোকে যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে নিয়ে যা। আমি হ্যাঁ না কিছুই শুনতে চাচ্ছি না। আমি বললাম, মা, এখন তো অফিস থেকে এসেছে, আবার কোথায় যাবে? আর তাছাড়া আমার বাইকের তেল শেষ, এখন যেতে পারবো না, ওকে বলো রিক্সা করে চলে যেতে। তখনই মা আমার কান টেনে ধরে বলে, নীরা তোর বউ, ওকে তোর নিয়ে যাওয়া কর্তব্য, তুই এখনই ওকে নিয়ে যাবি, যা বলে দিলাম। আমি বললাম, নিয়ে যাচ্ছি, তুমি কানটা ছাড়ো। মা কান ছেড়ে চলে গেছে, আর নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আজ নীরাকে কেমন যেন লাগছে, বসন্তী কালার শাড়ি আর ম্যাচিং চুড়ি। তখন আমি বলি, নীরা এত হেসো না, পরে কিন্তু কান্না করতে হবে, এখন বলো কোথায় যাবে? তখনই নীরা গিয়ে একটা শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বলে, নাও, এগুলো আগে পরে আসো। আমি বললাম, কেন, আমি এসব পরবো কেন? নীরা বলল, যা বলছি তাই করো, তা না হলে খালামণি। তখনই আমি ওর মুখ চেপে ধরে বলি, যাচ্ছি তো। বলেই ওকে ছেড়ে দিয়ে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গেছি। শপিং ব্যাগ খুলে দেখি ওর সাথে ম্যাচিং করা পাঞ্জাবি আর কালো পায়জামা। যাক, মন্দ লাগছে না, পাঞ্জাবিতে আমিও একদম তৈরি হয়ে বের হয়েছি। তখনই নীরা হা করে তাকিয়ে আছে। নীরা বলল, তোমাকে তো অনেক কিউট আর হ্যান্ডসাম লাগছে। আমি বললাম, কথা কম বলে বলো কোথায় যেতে হবে? নীরা বলল, আজ তোমাকে নিয়ে অনেক জায়গায় যাব, তবে প্রথমে আমার কলিগের গায়ে হলুদে যাব। আমি বললাম, দেখো, আমি বেশি জায়গাতে যেতে পারবো না, তোমার অফিসের কলিগের গায়ে হলুদ শেষ হলেই চলে আসব, এই শর্তে যেতে রাজি আছি। নীরা শর্ত মেনে রাজি হয়েছে। দুজনে বাইকে বসেছি, নীরা লোকেশন দিচ্ছে, আর আমি সেই লোকেশন মতো জায়গাতে গিয়েছি। নীরা বলল, বাইক পার্কিং করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম, একটা কথা বলবো? নীরা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমি ভিতরে যাব না, তুমি যাও। নীরা বলল, কেন? তোমাকে যেতেই হবে, তা না হলে আমিও যাব না। আমি বললাম, তবে যেতে পারি।
তার জন্য তোমাকে একটা কথা দিতে হবে। নীরা বলল, কি কথা? আমি বললাম, ভেতরে কেউ যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তাহলে তুমি বলবে আমি তোমার কাজিন, মানে খালাতো ভাই লাগি। নীরা কিছুটা চুপচাপ থেকে বলে। নীরা বলল, ঠিক আছে চলো। আমি তখনই বাইক পার্কিং করে এসেছি। নীরা আমার হাতটা ধরে ভিতরে ঢুকতে যাচ্ছে, তখনই আমি হাতটা ছেড়ে আলাদাভাবে ঢুকেছি। নীরা সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদের সামনে গেছে। আমি তো অনেক খুশি। যাক, এসে ভালোই হয়েছে, এখান থেকে কাউকে পটিয়ে নিব। তখনই নীরা ডাক দিয়ে বলে, সৌরভ এদিকে আসো। আমি কাছে গেছি, অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে। সত্যি বিয়ে বাড়িতে সব সুন্দর মেয়েদের দেখা মিলে। তখনই নীরা আমার হাতটা ধরে বলে, আপনারা সবাই আমার স্বামীর ছবি দেখতে চেয়েছিলেন, আজ আমি আপনাদের সবাইকে আমার স্বামীর সাথে পরিচয় করে দিয়েছি। বলেই নীরা আমার বাম হাতটা জড়িয়ে ধরে বলে, এটাই আমার পিচ্চি বর, যার সাথে মাত্র 2 দিন আগেই আমার বিয়ে হয়েছে। ও ভালো কথা, ও কিন্তু আমার কাজিন, মানে খালাতো জামাই। নীরার কথাগুলো শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে। এটা তুমি কি করলে নীরা? তখনই নীরা বলল, তো গাইজ, আজকের পর্বটা এখানে এন্ড করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমি একটু অসুস্থ, তাই হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর শিপু অলওয়েজার ভাইয়ের চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ গাইজ।